আমার নাম বিনা। আমার স্বামী নিজের বাবার সাথে সব সময় বন্ধুর মতো আচরণ করত। তার উপর আমার শ্বশুরকে দেখতে খুবই কম বয়স্ক বলে মনে হতো। আমার স্বামী নিজের বাবার সাথে সমস্ত ধরনের কথা শেয়ার করত। আমার স্বামী আমার সমস্ত পিকচার আমার শ্বশুরকে সেন্ড করতে থাকতো। আমার শ্বশুর খুবই অদ্ভুত টাইপের মানুষ। তিনি আমার সাথেও ফ্রেন্ডলি বিহেভ করার চেষ্টা করতেন। আমি যখনই আমার স্বামীর কাছে শ্বশুরের ব্যাপারে নালিশ করতাম, তখনই ও আমাকে বকে দিত আর বলতো আমার বাবা খুব ভালো মানুষ। আর এই ভাবনাটাই আমার স্বামীর সবচেয়ে বড় ভুল ভাবনা ছিল। একদিন আমার শ্বশুর আমার সাথে এমন কিছু করলো যার ব্যাপারে শুনলে বন্ধুরা তোমাদের সকলের গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেননা একদিন আমার শ্বশুর তার বন্ধুদের নিয়ে আমার সাথে, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমাদের ফ্যামিলির সবাই খুব সংস্কারী, তাই আমিও খুব সংস্কারী ছিলাম। আমি কখনো বিনা কারণে বাড়ি থেকে বের হতাম না। সব সময় আমি আমার প্যারেন্টসের সাথেই বাড়ি থেকে বাইরে বের হতাম। আমরা 3 বোন 2 ভাই ছিলাম। সমস্ত ভাই বোনদের মধ্যে আমি বড় ছিলাম, তাই বিয়ের নম্বরও আমার প্রথমেই এলো। আমি খুব বেশি সুন্দরী হওয়ার কারণে যেখানেই যেতাম সেখানেই যে কেউ আমাকে দেখলেই পছন্দ করে নিত। কেননা আমি খুব সিম্পলভাবে থাকতাম, কখনো বেশি মেকআপ করতাম না। মেকআপ ছাড়াও আমাকে দেখতে খুব সুন্দরী লাগতো। লোকজন বলতো যখন তোমার বিয়ে হবে আর তুমি পুরো মেকআপ করবে তখন তুমি এক টুকরো চাঁদের থেকে কম লাগবে না। আমি সবসময় চুড়িদার পরে থাকতাম। বাড়ির লোকেরা কখনোই আমাদের মেয়েদের খুব বেশি ফ্রিডম দেয়নি, আর না তো কখনো আমাদের ফ্যাশনেবল ড্রেস পরতে দিত। আমি সব সময় সাধারণ চুড়িদার পরেই থাকতাম। যদি কখনো কোথাও যেতাম সব সময় নিজের প্যারেন্টসের সাথেই যেতাম। কিন্তু বাড়িতে একটা জিনিস খুব ভালো ছিল যে আমার প্যারেন্টস আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছিল। আমাদের বলার আগেই সমস্ত জিনিস আমাদের ঘরে এসে যেত। আমি আমার এই ছোট্ট আর সিম্পল লাইফে খুব খুশি ছিলাম। আমি কখনো কোনো ছেলের সাথে প্রেম করিনি, কেননা আমি এই টাইপের মেয়ে না। আমি সব সময় নিজের কাজ নিয়েই থাকতাম। এখন আমার বয়স 22 বছর হয়ে গেছে। আমার বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তাড়াতাড়ি করে আমার বিয়ে দিয়ে দেবেন। আমার বাবা মা আমার জন্য এমন একটা সম্বন্ধ দেখছিলেন যারা আমাদের মতোই সিম্পল হবে আর সাথে সাথেই আমাদের ফ্যামিলির স্ট্যাটাসের সাথে মেলে। আমার বাবা মায়ের কথা ছিল ছেলের পড়াশোনা জানার সাথে সাথে দেখতেও স্মার্ট হতে হবে। কেননা আমার বাবা মা চাইতেন না যে আমার বিয়ে এমন কোনো ছেলের সাথে হোক যে দেখতে ভালো নয় আর না তো বেশি পড়াশুনো জানে। কেননা এর আগে আমার জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু আমি পড়াশোনা করছিলাম বলে বাবা মা আমার বিয়ে দেয়নি। এখন যদি আমার বিয়ে কোনো যেমন তেমন ছেলের সাথে হয় তাহলে লোকেরা কথা শোনানোর বাহানা পেয়ে যেত। তারা বলতো যে মেয়ের জন্য যখন ভালো ভালো সম্বন্ধ এসেছিল তখন মেয়ের বিয়ে দিলে না, আর এখন যেমন তেমন ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিলে। আমার জন্য একটা সেরকমই ছেলের সম্বন্ধ এলো। ছেলে অনেক পড়াশোনা জানা, হাই ক্লাসিফাইড, ওদের নিজস্ব বিজনেস আর ওদের অনেকগুলো বাড়িও ছিল, আর ওদের ফ্যামিলিতে শুধুমাত্র ওর বাবা ছাড়া আর কেউ নেই। এই সম্বন্ধ এলে আমার বাবা মায়ের এই সম্বন্ধ খুব পছন্দ হয়, কেননা ছেলের ফ্যামিলিতে বেশি লোক নেই। আর এই সম্বন্ধটা এত ভালো ছিল যে না করার কোনো কারণই ছিল না। আর ছেলেও যখন আমার ফটো দেখে তখন সেও আমাকে পছন্দ করে নেয়। আমার বিয়ে পাকা হয়ে গেল, আর 4-5 মাস পরেই বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসে গেলাম। শ্বশুরবাড়িতে কোনো মহিলা নেই, আর শুনেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করে, আর দুজনে নিজেদের মধ্যে এমনভাবে থাকে যেন তারা দুজন বেস্ট ফ্রেন্ড। দুজনেই নিজেদের মধ্যে একে অপরের সমস্ত কথা শেয়ার করত। আমার শাশুড়ি অনেক বছর আগেই মারা গেছেন, যদিও আমার শ্বশুরকে দেখতে খুবই স্মার্ট, আর তাকে দেখে মনে হতো না যে আমার স্বামী তার ছেলে, যেন মনে হতো আমার স্বামীর বড় দাদা। আমার স্বামীর নাম শুভ। তাকে আমার খুব পছন্দ হয়েছিল, কেননা সে নিজের বাবার মতো খুবই স্মার্ট ছিল। আমার শ্বশুর সবসময় সেজেগুজে থাকতেন। তিনি ছেলের কারণে দ্বিতীয় বিয়ে করেননি, কারণ তিনি মনে করতেন তার দ্বিতীয় স্ত্রী তার ছেলেকে নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারবে না। সেই কারণেই তিনি আর বিয়ে করেননি। আমার স্বামীর ব্যবহার খুব ভালো। সে আমেরিকাতে থেকে পড়াশোনা করত। পড়াশোনা শেষ হওয়ার পরে সে এখানে কলকাতাতে নিজের বিজনেস সেট করে নেয়। যখন বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে এলাম তখন দেখলাম আমার শ্বশুর আমার সাথে খুবই ইয়ার্কি ফাজলামি করেন। তিনি সবচেয়ে বেশি ইয়ার্কি আর ভালোবাসা নিজের ছেলেকেই করতেন। আমার শ্বশুর কাজের জন্য বেশিরভাগ সময় গোয়াতেই থাকতেন। শুনেছি গোয়াতে তাদের একটা বাংলো আছে, আর শ্বশুর সেই বাংলোতেই থাকতেন। এদিকে আমার স্বামী কলকাতার বাড়িতেই থাকতো। যখন আমার শ্বশুরের মন হতো তখন এখানে এসে থাকতেন, আর যখন মন চাইতো তখন গোয়ার বাংলোতে থাকার জন্য চলে যেতেন। আমার স্বামী আমাকে নিয়ে খুব খুশি ছিল। সে বলতো আমি জানতাম না যে এত সিম্পল আর সংস্কৃতবান মেয়ে আমার জীবনে আসবে। সে তো বিশ্বাসই করতে পারতো না যে আজকের যুগে এত সংস্কারী আর সিম্পল মেয়ে এখনও আছে। কেননা মডার্ন যুগ, আর সব মেয়েরাই এই যুগে নিজেকে মডার্ন বানিয়ে রাখতে চায়। কিন্তু আমার স্বামী বলতো তুমি যত সিম্পল থাকো ততই সুন্দরী লাগো। তোমার সিম্পলিসিটি তোমার সৌন্দর্যের পরিচয়। আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে কলকাতায় এসেছিলেন। বিয়ের 4 দিন পরেই শ্বশুর আমার স্বামীর হাতে হানিমুনে যাওয়ার জন্য ইউরোপের টিকিট ধরিয়ে দিল।
আমার স্বামী শ্বশুরের এই সারপ্রাইজে খুব বেশি খুশি হয়। এরপরে আমরা ইউরোপে হানিমুনে চলে গেলাম। এখানে যখন আমরা এলাম তখন আমার স্বামী বলল, আমরা এখন আমাদের দেশে নেই। এখানকার সমস্ত লোকেরা যে ধরনের ড্রেস পরে, আমার স্বামী এখানে আসার সাথে সাথে আমাকে নিয়ে মডার্ন ড্রেসের শপিং করায়। আমার এইসব ড্রেস পরতে কোনো অসুবিধা ছিল না, কেননা এখন আমার বিয়ে হয়ে গেছে আর আমার স্বামী আমাকে এই ড্রেস পরার জন্য বলছে। ব্যাস, শুধু আমার এই রকম ড্রেস পরতে কিছুটা লজ্জা করছিল, কেননা আমি এর আগে কখনো এরকম ড্রেস পরিনি। আমার স্বামীর কথা ছিল যে তার বাবা বলেছে বৌমা ইউরোপে গিয়েও যেন নিজের এই সালোয়ার কামিজ না পরে। ওকে বুঝিয়ে দিস যে ইউরোপের সমস্ত লোকেরাই মডার্ন টাইপের ড্রেস পরে, তাই তুই তাকে এরকম কাপড়ের শপিং করাতে নিয়ে যাস। শ্বশুরের কথাতেই আমার স্বামী আমাকে এই রকম ড্রেস কিনে দিয়েছিল। একদিন কথায় কথায় আমার স্বামী বলছিল যে তার বাবার অনেক সুন্দরী আর যুবতী মেয়ের সাথে ফ্রেন্ডশিপ আছে। আমি তো এটা জেনে হতবাক হয়ে গেছিলাম যে এত বয়স হওয়া সত্ত্বেও এত মহিলার সাথে আমার শ্বশুরের ফ্রেন্ডশিপ আছে। আমি আমার শ্বশুরের ফেসবুক পেজ চেক করে দেখলাম তার অনেক ফলোয়ার, যার মধ্যে বেশিরভাগ মেয়ে। যদিও কোনো মেয়েই 30 বছরের উপরে না, আর সমস্ত মেয়ে যুবতী আর সুন্দরী। শ্বশুরের ফেসবুক অ্যাকাউন্টে তার এত ভালো ভালো ফটো আপডেট ছিল যে তাকে দেখে কেউ বলতেই পারবে না যে এই লোকটার একটা যুবক ছেলেও আছে। আমার শ্বশুরের মেয়েদের প্রতি এত ইন্টারেস্ট দেখে আমি অবাক হয়েছিলাম। এত বয়স হওয়ার পরেও তার হাবভাব 20-25 বছরের যুবক ছেলেদের মতো। কিন্তু আমি ভাবছি তিনি যদি এইরকমই হন তাহলে বিয়ে করেননি কেন? আমার স্বামী এটাই বলতো যে বাবা আমার দেখাশোনা খারাপ করতে চাইতেন না বলে তিনি বিয়ে করেননি। আর সত্যিই আমার শ্বশুর নিজের ছেলের খুব খেয়াল রাখতেন। এই কারণেই আমার স্বামী নিজের বাবাকে খুব বেশি ভালোবাসত। আমার শ্বশুর নিজের ছেলেকে দুনিয়ার সমস্ত খুশি দিয়েছিলেন। আমার স্বামী তাকে যা বলতো তিনি সেই রকমই করতেন। কিন্তু হানিমুনে থাকার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার স্বামী আমার যত ছবি তুলেছিল তার সমস্তই তার বাবাকে সেন্ড করত। আর আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগতো। ইউরোপে আমি মডার্ন টাইপের ড্রেস পরতাম যাতে কোথাও না কোথাও দিয়ে আমার শরীরও নজরে আসতো। এই জায়গা এরকমই ছিল, এখানে সমস্ত লোকেই এই রকম ড্রেস পরতো আর যে যার মতো থাকতো। কিন্তু আমার স্বামীর এই ব্যাপারটা ভালো লাগেনি যে আমরা যত ছবি তুলেছি তার সমস্তই নিজের বাবাকে সেন্ড করছিল। আর আমার স্বামী বারবার ভিডিও কল করে আমার শ্বশুরকে আমাকে দেখাতো। আর আমার শ্বশুরও বারবার আমার স্বামীকে বলছিল যে দেখাও তো বৌমাকে দেখতে কেমন লাগছে, বৌমা কী করছে। সে যতই ভালো হোক না, সে ছিল তো আমার শ্বশুরই, আর শ্বশুর তো বাবার মতো হয়। আমি চাইতাম না যে আমার শ্বশুর আমাকে এই অবস্থায় দেখে। এই ব্যাপারটা নিয়ে আমার স্বামীর সাথে ঝগড়া করে আমার মুড খারাপ হয়ে গেছিল। কিন্তু আমার স্বামী আমাকে মানিয়ে নিত। আমার স্বামী আমাকে বলতো যদি বাবা আমার কাছে ফটো আর ভিডিও চায় তাহলে আমি কিভাবে তাকে না করব। শ্বশুর বাড়ির পরিবেশ একদম ফ্রি ছিল। আমার স্বামী বলতো যে এখন তোমার বিয়ে হয়ে গেছে, এই সতী সাবিত্রীপনা ছাড়ো আর এই লজ্জা পাওয়ার ঢং বন্ধ করো। যখন তুমি নিজের বাবার বাড়িতে ছিলে তখন সবসময় বাড়ির মধ্যে আটকা থাকতে, কিন্তু এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে নিজের জীবনকে উপভোগ করো। আমাদের হানিমুন কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়িতে চলে এসেছি। যখন আমরা বাড়িতে এলাম তখন আমার শ্বশুর আমাদেরকে দেখেই আমার স্বামীর গলা জড়িয়ে ধরলেন। এরপরে তিনি আমার দিকেও গলা মেলার জন্য এগিয়ে আসছিলেন। আমি তাকে থামিয়ে দিলাম আর পিছনে সরে এলাম। আমার এই ব্যবহার আমার স্বামীর ভালো লাগেনি, কিন্তু শ্বশুর এই ব্যাপারটা হেসে কাটিয়ে দিলেন আর তিনি পিছনে পিছিয়ে গেলেন। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার স্বামী আমার দিকে ঘুরছিল। আমি শ্বশুরের সাথে কোনো কথা না বলেই নিজের ঘরে চলে গেলাম। কিছু সময় পরে আমার স্বামী ঘরের মধ্যে এসেই আমাকে বলতে লাগলো, আমার তোমার এই ব্যবহারটা একদমই ভালো লাগেনি। তুমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করনি। সে তোমার সাথে গলা মেলার জন্য আসছিল আর তুমি পেছনে সরে গেলে। আমি শুভকে বললাম তিনি আমার শ্বশুর, তিনি কিভাবে আমার গলা মিলতে পারেন। আমার স্বামী বলল, বড় লোকেদের মধ্যে এরকমভাবে মেলামেশা খুবই সাধারণ ব্যাপার, তুমি কিভাবে জানবে? তুমি তো সারা জীবন ঘরের মধ্যে বন্ধ থেকেই জীবন কাটিয়ে দিয়েছো। এমনিতে তো আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ওর বাবার কথা আসতো তখন ও খুব সিরিয়াস হয়ে যেত। এভাবেই দিন কাটতে লাগলো আর দিন দিন আমার প্রতি আমার শ্বশুরের ব্যবহার অদ্ভুত হতে লাগলো। এই অবধি তো ঠিক ছিল যে আমার স্বামী সমস্ত কথা নিজের বাবার সাথে শেয়ার করত, কিন্তু অবাক তো আমি তখন হয়েছিলাম যখন জানতে পারলাম আমার স্বামী আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হওয়া সব কিছু নিজের বাবার সাথে শেয়ার করে। এটা হয়তো আমার স্বামীর জন্য কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। আমি তো আমার মায়ের সাথেও এইসব ব্যাপারে কখনো কথা বলতে পারবো না, কেননা স্বামী স্ত্রীর মধ্যে হওয়া কথা কারোর সাথে শেয়ার করা উচিত না। ও সমস্ত কথা ওর বাবাকে বলে দিত, আর এই ব্যাপারে আমার স্বামী নিজেই আমাকে বলতে থাকতো। ও যখন আমাকে বলতো আমি তোমার এই কথা বাবাকে বলেছি আর বাবা তোমার কথা শুনে এই রকম রিয়াকশন দিয়েছে, আমি এই সব কথায় খুব রেগে যেতাম। আমার এই ব্যাপারটা একদমই ঠিক বলে মনে হতো না। এখন তো ধীরে ধীরে শ্বশুরের ব্যবহার আমার আরও বেশি অদ্ভুত মনে হতে লাগলো, কেননা আমি শুনেছিলাম যে আমার শ্বশুর বেশিরভাগ সময় গোয়ার বাংলোতেই থাকতেন।
কিন্তু যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তিনি এই বাড়িতেই থাকতে শুরু করেছেন। তিনি তো এখান থেকে যাওয়ার নাম অবধি করছেন না, আর সব সময় আমার কাছে আসার চেষ্টা করতে থাকতেন। ইয়ার্কি ফাজলামি করতে করতে আমার সাথে খুব খারাপ খারাপ কথা বলতেন, যেটা শোনার সাথে সাথে আমি লজ্জায় পড়ে যেতাম। আমি যখন আমার স্বামীকে নিজের শ্বশুরের ব্যবহারের ব্যাপারে বলতাম, তখন ও বলতো আমার বাবা মডার্ন আর বড় লোকেদের সাথে মিশে মিশে তার অভ্যাস এইরকম হয়ে গেছে। এটা তো তোমার কপাল ভালো যে আমার বাবা অন্যান্য শ্বশুরের মতো তোমার উপরে কোনো বিধিনিষেধ লাগিয়ে রাখেনি। তুমি এত ভালো শ্বশুর পেয়েছো, তাই তো তোমার এইসব সহ্য হচ্ছে না। এসব কারণে আমার মনে হতো আমার স্বামী কখনোই আমার কথা বিশ্বাস করতো না, আর সব সময় নিজের বাবার সামনে আমাকে ভুল প্রমাণ করতে থাকতো। আমার সঙ্গে বারবার একটাই কথা বলতো, হাই স্ট্যাটাসের লোকেরা এরকমই হয়। আমি তো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ছিলাম, আমরা কখনোই এতটাও কাছাকাছি হতাম না। আমাদেরও বড় লোকদের সাথে মেলামেশা ছিল, কেননা আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই ধনী। মাঝে মাঝে আমার মনে হতো আমার স্বামীর আমার সম্মানের কোনো পরোয়াই নেই। ও নিজেই নিজের বাবার সামনে আমাকে পেশ করার চেষ্টা করতে থাকতো, কেননা আমি শ্বশুরের খারাপ ব্যবহারের কারণে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। আমার স্বামী বলতো আমার বাবার এই বাড়িতে থাকা অবস্থায় কখনোই যেন এরকম মনে না হয় যে তুমি তার সাথে কথা বলছো না। যদি এরকম হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি এখানে বিয়ে করে আসার পরে খুব বড় সমস্যায় ফেসে গেছি। একদিকে শ্বশুরের ব্যবহার আমার পছন্দ হতো না, আর অন্যদিকে আমার স্বামী আমার কোনো কথাই বুঝতে চাইতো না। প্রথম প্রথম আমার স্বামীর ব্যবহার আমার সাথে ভালোই ছিল, কিন্তু যখনই ওর বাবার কথা আসতো তখন ও আমাকে খুব অপমান করত। একদিন তো আমরা একটা বিয়েতে গিয়েছিলাম, আর ওখানে তো আমার শ্বশুর সমস্ত সীমা পার করে দিয়েছিল। আমার শ্বশুর নিজের বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করালো। আমার শ্বশুরের বন্ধুরাও তার মতোই পুরো যুবক টাইপের দেখতে। আমার শ্বশুর বারবার নিজের বন্ধুদেরকে আমাকে দেখাচ্ছিল। আমার এইসব একদমই পছন্দ হচ্ছিল না। তাই আমি আমার স্বামীকে বললাম, দেখো তোমার বাবা তার বন্ধুদেরকে বারবার আমাকে দেখাচ্ছেন আর কিছু বলছেন, তার লজ্জা হচ্ছে না নিজের বৌমাকে নিজের বন্ধুদের দেখাতে? আমার স্বামী বলল, শুরু হয়ে গেলে? সে বলল, বিনা প্লিজ তুমি পুরনো যুগের চিন্তাধারা থেকে বের হও। আমরা প্রথমবার বিয়েতে এসেছি, কেউ তোমাকে চেনে না, তাই তো বাবা সবাইকে তোমাকে চিনিয়ে দিচ্ছেন। আমি আমার স্বামীকে যাই বলতাম না কেন, ওর কানে আমার কথা ঢুকতোই না। আমার এখন ভিতরে ভিতরে ভয় করতে শুরু করেছে, কেননা আমি বুঝতে পারছি যে আমার স্বামী নিজের বাবাকে যতটা ভালো মনে করে তিনি সেরকম একদমই না। কখন কার উদ্দেশ্য বদলে যায় আমরা বুঝতেও পারি না। একদিন আমার স্বামী বলল কাজের কারণে তাকে একদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। আমি আমার স্বামীকে বললাম, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমি বাড়িতে একা থেকে কি করব? আমার স্বামী বলল, আমি লোকেদের সাথে মিটিং করতে ব্যস্ত থাকব, তাই তোমাকে টাইম দিতে পারবো না। আমি বললাম, তাহলে তুমি আমাকে আমার বাবার বাড়িতে রেখে এসো, অনেক দিন হয়ে গেছে আমি বাবার বাড়িতে যাইনি। যখন তুমি ফিরে আসবে তখন আমাকে নিয়ে এসো। কিন্তু আমার স্বামী আমার এই কথাতে রাজি হলো না, আর বলল, এখন তোমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি এটাই, শুধু একটা দিনের তো ব্যাপার, আর বাড়িতে বাবা থাকবে তোমার খেয়াল রাখার জন্য। আমি মনে মনে ভাবলাম, আমার সবচেয়ে বেশি ভয় তো তোমার বাবাকে নিয়েই। কেননা কখনো কখনো কথায় কথায় আমার শ্বশুর আমার হাত ধরে নিত, আবার কখনো কখনো বলতো, এসো আমরা দুজনে সেলফি তুলি, আর সেলফি তোলার বাহানায় তিনি আমাকে ছুঁয়ে নিতেন। আমি আমার শ্বশুরের উপর খুব বিরক্ত ছিলাম, তাই মনে মনে চাইতাম সে যেন তার গোয়ার বাংলোতে চলে যায়। কিন্তু যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে তিনি গোয়ার বাংলোতে যাওয়া ছেড়ে দিয়েছেন। আমার স্বামী মনে করতো যে আমার শ্বশুর আমার খেয়াল রাখবে, কিন্তু আমি শ্বশুরকে নিয়েই বেশি ভয় পেতাম। আমার মনে হতো যেন আমি তার বৌমা নই, তার কোনো গার্লফ্রেন্ড যাকে সে ইউজ করতে চায়। কিন্তু আমি পরিষ্কার শব্দে আমার স্বামীকে বলতেও পারছিলাম না, কেননা আমি জানতাম এতে আমার স্বামী আমার প্রতি বিরক্ত হয়ে যাবে। নিজের বাবার বিরুদ্ধে তো ও একটা শব্দও শুনতে পারতো না। এই বাড়িতে এমন কোনো মেয়ে মানুষও ছিল না যার সাথে আমি মন খুলে আমার সমস্ত কথা শেয়ার করতে পারি। প্রথম থেকেই আমার স্বপ্ন ছিল আমার শ্বশুরবাড়িতে যেন কম মেম্বার থাকে, যাতে আমার বেশি অসুবিধার মধ্যে পড়তে না হয়। কেননা আমি শুনেছিলাম যে শ্বশুরবাড়িতে যত লোক থাকবে তত বেশি ঝামেলা বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকে আমার মনে হচ্ছিল যে শ্বশুরবাড়িতে মেম্বার এতটাও কম হওয়া উচিত নয় যে আপনি একদম একলা হয়ে যান। আমার মনে হতো যে এই সবের জন্য সবচেয়ে বেশি দায়ী আমার স্বামী, কারণ তার আমার কথা বোঝা উচিত ছিল, তার আমার কথা শোনা উচিত ছিল। আর হয়তো এটা তার সবচেয়ে বড় ভুল যে সে আমার সমস্ত রকমের ফটো আর ভিডিও নিজের বাবাকে সেন্ড করত। এমনকি আমার স্বামী আমাদের সমস্ত নিজস্ব পার্সোনাল কথাও নিজের বাবাকে শেয়ার করত। মানলাম যে বড় লোকদের স্ট্যাটাস কিছুটা হাই হয় আর তাদের বাড়ির পরিবেশ ফ্রি হয়, কিন্তু এতটাও ফ্রি হওয়া উচিত না যে বাপ ছেলের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আর হয়তো আমার স্বামীর এইসব ব্যবহারের কারণেই আমি আমার ইজ্জত হারিয়ে ফেলি। আমার স্বামী যখন শহরে চলে যাচ্ছিল তখন আমার খুব অদ্ভুত ভয় অনুভব হচ্ছিল যে আজকে বাড়ির মধ্যে খারাপ কিছু না হয়ে যায়। তাই আমি আমার স্বামীর হাত ধরে বললাম, প্লিজ আমাকেও তোমার সাথে নিয়ে চলো। সে বলল, বিনা তুমি শুধু শুধু এত বেশি টেনশন করছো, যদি কোনো প্রবলেম হয়
তাহলে তুমি আমাকে ফোন করে দিও। আমি নিজে তো আসতে পারবো না, কিন্তু আমার এক বান্ধবী কিছুটা দূরেই থাকে, ও তোমার কাছে চলে আসবে। আমি আমার স্বামীকে বললাম, শুভ, আমার খুব অদ্ভুত কিছু অনুভব হচ্ছে। আমার মনে হচ্ছে যে খারাপ কিছু হতে যাচ্ছে। শুভ আমার গলা জড়িয়ে ধরল আর বলতে লাগলো, তুমি চিন্তা করো না, ব্যাস একটা দিনেরই তো ব্যাপার, আমি কালকেই দুপুরে বাড়িতে চলে আসব। এ কথা বলেই আমার স্বামী চলে যেতে লাগলো আর আমার হৃদয়ের ধুক ধুক বেড়ে গেল। আমার এরকম মনে হচ্ছিল যেন খুব বড় প্রবলেম আসতে চলেছে। আমার স্বামী তো চলে গেছে, কিন্তু আজকে না জানি কেন আমার কিছুই ভালো লাগছিল না। তাই আমি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখতে চাইছিলাম, যাতে এসব অদ্ভুত অদ্ভুত খেয়াল আমার মাথা থেকে বেরিয়ে যায়। যখন আমি কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, তখন আমার হাত পা কাঁপতে শুরু করে দিল। তাই আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলাম। আমি সারাদিন নিজের ঘর থেকে বের হইনি। রাত প্রায় 11টার দিকে আমার খুব খিদে লাগছিল। ভাবলাম নিচে গিয়ে খাবার খেয়ে নেই, কিন্তু যখন নিচে গেলাম, এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল যে বাড়িতে কোনো চাকরই নেই। আমি চারিদিকে তাকালাম, কিন্তু কোনো চাকর বা চাকরানিকে দেখতে পেলাম না। এরপরে আমি সবাইকে ডাকলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেলাম না। সমস্ত চাকর বাকর কোথায় গেছে আমি তো কিছু বুঝতেই পারছি না। তার মানে এই যে এত বড় বাড়িতে আমি একা। আমি তাড়াতাড়ি করে বাড়ির এক চাকরানিকে ফোন করলাম, সে আমার কল রিসিভ করলো না। এরপরে আমি দ্বিতীয় চাকরানিকে ফোন করলাম, দ্বিতীয় চাকরানিও আমার কল রিসিভ করলো না। আমি তো কিছু বুঝতেই পারছি না সমস্ত চাকরদের কি হয়েছে। এরা না তো কেউ আমার ফোন উঠাচ্ছে, আর আমাকে না বলেই বাড়ি থেকে কোথায় চলে গেছে। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম সেখানে কোনো খাবার নেই। আমার খুব খিদে পেয়েছিল, কেননা আমি দুপুরেও খাবার খাইনি, শুধু সকালে নিজের স্বামীর সাথে ব্রেকফাস্ট করেছিলাম। ফ্রিজ খুলে দেখলাম সেখানে জুস রাখা আছে। আমি সেই জুসই খেয়ে নিলাম, কিন্তু আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করছিল যে সমস্ত চাকর বাকর কোথায় চলে গেল। বাড়িতে আমার স্বামীও নেই, তাহলে এত বড় বাড়িতে আমি একা কিভাবে থাকব? আমার মাথায় কিছুই ঢুকছিল না। আজকের আগে এরকম কখনো হয়নি। আমি এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ দরজায় ঠকঠকের আওয়াজ হতে লাগলো। দরজার আওয়াজ শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল যে রাতের এই সময় বাড়িতে কে আসবে। প্রথমে আমার মনে হলো হয়তো আমার শ্বশুর, কিন্তু শ্বশুরকে নিয়েই আমার বেশি ভয় করত। জানি না সে ঘরের মধ্যে আছে না দরজার বাইরে আছে। আমি এইসবই ভাবছিলাম, হঠাৎই দরজায় জোরে জোরে ধাক্কার আওয়াজ আসতে লাগলো। আমার শরীর কাঁপছিল, আর কাঁপতে কাঁপতে আমি দরজার কাছে গেলাম। আমার মনে হচ্ছিল যে দরজা কেউ ধাক্কাচ্ছে না, বরং ভাঙার চেষ্টা করছে। আমি ভয়ে ভয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? আমার জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে দরজা ধাক্কানো বন্ধ হয়ে গেল। আমি আবার একবার কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, দরজার বাইরে কে? এবারেও কেউ জবাব দিল না। আমি দরজা খুললাম না, আর তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে নিজের ঘরের দিকে চলে এলাম। ঘরের মধ্যে ঢুকেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম, আর কোণে বসে কাঁদতে লাগলাম। আমার মাথায় অদ্ভুত অদ্ভুত খেয়াল আসতে লাগলো। একবার আমার মনে হলো স্বামীকে ফোন করে বলে দেই যে ও যেন বাড়িতে কাউকে পাঠায়, আমার কিছুই ঠিক বলে মনে হচ্ছে না। কিন্তু এর আগে আমি ফোন করতাম, তখনই আমাদের ঘরের ব্যালকনিতে কারো লাফিয়ে পড়ার আওয়াজ এলো, আর আমি তাকিয়ে ব্যালকনিতে কারো ছায়া দেখতে পেলাম, যেটা দেখে আমার হুঁশ উড়ে গেল। ব্যালকনির দরজা খোলা ছিল, আর ব্যালকনি দিয়ে যারা ভিতরে এলো তারা 3জন ছিল। ওরা ব্যালকনি দিয়ে সোজা আমার ঘরে চলে এলো। তাদেরকে আসতে দেখে আমার পায়ের তলা থেকে মাটি হারিয়ে গেল, কেননা ওদের মধ্যে 2জন লোক এমন ছিল যাদেরকে আমি চিনতাম না, কিন্তু আমি এটা জানতাম যে এরা আমার শ্বশুরের বন্ধু। আর আমার শ্বশুর নিজের বন্ধুদের নিয়ে ব্যালকনির রাস্তা দিয়ে আমার ঘরে এসে গেল। তাদের দেখে আমি চিৎকার করতে লাগলাম যে, আপনারা এখানে কি করছেন? এইভাবে কারো ঘরের মধ্যে কেন ঢুকেছেন? আমি শ্বশুরকে বললাম, বাবা, এটা কি ধরনের ব্যবহার ঘরের মধ্যে ঢোকার? আপনি তো ভালোভাবেই জানেন যে শুভ এই সময় বাড়িতে নেই। আমার আওয়াজ কাঁপছিল। আমার শ্বশুর হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি ভালোভাবেই জানি বৌমা যে শুভ বাড়িতে নেই, তাই তো নিজের বন্ধুদের নিয়ে এখানে এসেছি। আমার শ্বশুর বললেন, শুভ থাকাতে তোমার সঙ্গে বেশি কথাবার্তা বলার সুযোগ পেতাম না, আর আমি যখন বন্ধুদেরকে বিয়েতে তোমাকে দেখালাম তখন ওদের তোমাকে খুব পছন্দ হয়ে যায়, আর এরাও তোমার সঙ্গে কথাবার্তা বলতে চায়। আজকে শুভ কাজের জন্য বাইরে গিয়েছে, এই কারণেই আমি ভাবলাম যে আমাদের সবার তোমার সঙ্গে দেখা করে নেওয়া উচিত। আমার শ্বশুর খুব মিষ্টি করে এই সমস্ত কথা বলছিল, কিন্তু তার বলার ধরন এতটা জঘন্য ছিল যে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। আমি ভয়ে ভয়ে নিজের পা পিছনে করছিলাম। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ আমি পিছন দিকে দৌড়াতে লাগলাম। তারা আমার দিকে এগিয়ে আসতে আসতে না জানি কী কথা বলছিল, যেটা আমি কিছুই বুঝতে পারিনি। যে জিনিসটাকে আমার ভয় ছিল সেই জিনিসটাই আমার সামনে দাঁড়িয়ে। কখনো কখনো আমার এইরকম মনে হতো আমার স্বামী যে আমার সৌন্দর্যের গুণ গেয়ে বেড়াতো, আর আমার সমস্ত ভালো মন্দ কথা নিজের বাবাকে শুধুমাত্র এই কারণে বলতো যে সে তার বাবা কম, বন্ধু বেশি ছিল। আমার আগে থেকেই ভয় ছিল একদিন এই রকম কিছুই না হয়ে যায়, যার পরে আমি কাউকে মুখ দেখানোর পরিস্থিতিতে থাকবো না। আর আজকে এই লোকেদের আসার ধরন, তাদের কথা বলার ধরন
আমাকে সত্যিটা দেখিয়ে দিয়েছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি কোনো অবস্থাতেই নিজের ইজ্জত খারাপ হতে দেব না। আমি তাড়াতাড়ি করে দরজার দিকে দৌড়াতে লাগলাম। আমি ভেবে নিয়েছি যে বাড়ি থেকে বেরিয়ে লোকেদের সামনে এদের সত্যতা প্রকাশ করে দেব। এই লোকেরা আমার স্বামীর অবর্তমানে আমার সাথে কি করার চেষ্টা করেছিল, হয়তো তারা আমার দৌড়ানো দেখে আমার উদ্দেশ্য বুঝতে পেরে গেছিল। এই কারণে আমার শ্বশুরের এক বন্ধু দৌড়ে এসে আমাকে ধরে নিল। আমি সেই লোকের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। আমার শ্বশুর বলল, আরে আরে পালাচ্ছ কোথায় বৌমা, এখনও তো আমরা তোমার সাথে কিছুই করিনি। এই কথা বলেই তারা সবাই জোরে জোরে হাসতে লাগলো। আমি আমার শ্বশুরকে বললাম যে প্লিজ ভগবানের দিব্যি আমার ইজ্জত নষ্ট করবেন না। আমি আপনার ছেলের বউ, আপনার বৌমা, আপনার মেয়ের সমান, আর আপনি নিজের মেয়ের ইজ্জতের সাথে কিভাবে খেলতে পারেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু হঠাৎই তাদের মধ্যে একজন আমার হাত ধরে আমাকে জোরে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল। এরপরে একসাথে ওই তিনজন আমার উপরে হামলে পড়ল। যেটা হয়তো আমার সাথে হওয়া উচিত ছিল না, সেটাই হলো। আমার শ্বশুর তার দুই বন্ধুর সাথে মিলে আমার জীবনকে বরবাদ করে দিল। কেননা তারা তিনজন আমার সাথে, আমি বরবাদ হয়ে গেছি। আমার ইজ্জত লুটে নেওয়া হয়েছে। আমি সব সময় নিজেকে সামলিয়ে রাখতাম, কিন্তু আজকে আমার ইজ্জত বরবাদ হয়ে গেল। আর আমার সাথে এই কারণে হলো কেননা আমার স্বামী আমার কথা বিশ্বাস করেনি। আমি অনেকবার তাকে বলার চেষ্টা করেছিলাম যে তোমার বাবার ব্যবহার আমার দিকে একদমই ভালো না, কিন্তু আমার স্বামী আমার কথা বুঝতেই চাইতো না। আমার চোখের জল বন্ধ হচ্ছিল না। শ্বশুর বাবার সমান হয়, বৌমারা শ্বশুরের সেবা যত্ন করে, কিন্তু আমার শ্বশুর আমার ইজ্জত তার বন্ধুদের সাথে মিলে ধ্বংস করে দিয়েছে। আমি বুঝতে পারছি না যে আমি কোথায় গিয়ে নিজের মুখ লুকাবো। সারা রাত এইভাবেই একের পর এক তারা আমার শরীর ছিন্ন ভিন্ন করতে থাকলো। আমার ইজ্জত আমার জন্য সব কিছু ছিল, আর আজকে আমি সেই ইজ্জতই নিজের শ্বশুর আর তার বন্ধুদের কারণে নষ্ট করে ফেলেছি। আমার শ্বশুরের প্রথম দিন থেকেই আমার উপরে খারাপ নজর ছিল। সে আমার কাছে আসার চেষ্টা করত, কিন্তু সে আমার ফায়দা উঠানোর সুযোগ পাচ্ছিল না। সে আমাকে অন্যান্য মেয়েদের মতো ভেবে নিয়েছিল। সে ভেবেছিল সে যদি আমার কাছে আসার চেষ্টা করে তাহলে আমি তার উপরে ইমপ্রেসড হয়ে যাব, কিন্তু আমি সেই রকম মেয়ে একদমই ছিলাম না। আমি তো আমার শ্বশুরকে বাবার জায়গা দিয়েছিলাম। আমার শ্বশুর ইচ্ছা করেই আমার স্বামীর কাছ থেকে আমার সমস্ত পিকচার নিত, আর সেগুলো একলা বসে দেখত। আর সেই দিন বিয়েতে সে তার বন্ধুদের আমাকে এই কারণে দেখাচ্ছিল যে তার বৌমা কত সুন্দরী, যাতে সে আর তার বন্ধুরা মিলে আমার ফায়দা উঠাতে পারে। আমার স্বামীর মাথা এত কাঁচা ছিল যে আমি এতবার বোঝানোর পরেও সে উল্টো আমাকেই বকত। কখনো সে আমার ইজ্জতকে সুরক্ষিত করার চেষ্টাই করেনি। মডার্ন সমাজ বলে বলে ও আজকে আমার ইজ্জত নিজের বাবার কাছে লুটিয়ে দিয়েছে। আমি বিছানার এক সাইডে নিষ্প্রাণ হয়ে পড়েছিলাম। আমার শরীরে কাপড় ছিল না। যখন এই লোকেরা বুঝতে পেরেছিল যে আমার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে আর দিনের আলোও ফুটে উঠেছে, তখন তারা এখান থেকে পালিয়ে যায়। আমার শ্বশুরও পালিয়ে গেছিল, আর আমার অবস্থা খুব খারাপ ছিল। আমি এখনও বিছানাতেই পড়েছিলাম, আর বিছানা থেকে ওঠার মতো শক্তি আমার ছিল না। শুয়ে শুয়ে সকাল 11টা বেজে গেল, এখনও অবধি আমি নিজের অবস্থা ঠিক করিনি। 11:30টার সময় আমার স্বামী বাড়িতে এসে যখন আমাকে এই অবস্থায় দেখল, তখন আমাকে এইভাবে বিছানায় পড়ে থাকতে দেখে সে ঘাবড়ে গেল, আর তাড়াতাড়ি আমাকে চাদর দিয়ে ঢেকে ডেকে উঠালো আর বলল, তোমার এই অবস্থা কে করেছে? অনেকক্ষণ অবধি তো আমার কোনো হুঁশই ছিল না, কিন্তু আমার স্বামী আমাকে উঠিয়ে বসিয়ে জল খাওয়ালো। কিছুক্ষণ পরে আমার অবস্থা কিছুটা ভালো হলে আমি আমার স্বামীর সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাকে সব কিছু বলে দিলাম। আমার সমস্ত কথা শুনে ও হতভম্ব হয়ে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমার স্বামী বলল, বাড়ির সমস্ত চাকররা কোথায় মরে গেছিল? আমি আমার স্বামীকে বললাম, তোমার বাবা হয়তো সমস্ত চাকরদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বাড়িতে কেউই ছিল না। আমার কথা শুনে আমার স্বামী খুব রেগে গেল। আমি আমার স্বামীকে বললাম, এইসব তোমার অবজ্ঞার ফল। আমি তোমাকে কতবার বলেছিলাম যে তোমার বাবার ব্যবহার আমার ঠিক মনে হয় না, কিন্তু তুমি আমার কোনো কথাই বিশ্বাস করনি। আমার স্বামী বলল, আমি ভাবতেও পারিনি বিনা যে বাবা কোনোদিন তোমার সাথে এইরকম করতেও পারে। আমি বাবাকে খুব ভালো মনে করতাম, কিন্তু আজকে তোমার অবস্থা আমাকে পরিষ্কার বলে দিচ্ছে যে তুমি সত্যি কথা বলছো। আমার স্বামী বলল, আজকে আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। আজকে আমি তোমার হয়ে ন্যায় আদায় করেই ছাড়ব। আমার স্বামী তাড়াতাড়ি নিজের মোবাইল উঠিয়ে ফোন করে পুলিশকে সব কিছু বলে দিল। কিছুক্ষণ পরেই আমাদের বাড়িতে পুলিশ এসে গেল। পুলিশ আমার বয়ান নিল। আমি পুলিশকে আমার শ্বশুরের ব্যাপারে সব কিছু বলে দিলাম। আমার শ্বশুর এখনও অবধি বাড়িতে ফেরেনি, জানি না সে কোথায় আছে, কিন্তু পুলিশ আমার শ্বশুর আর তার বন্ধুদের খুঁজে বের করে নিয়েছে, আর তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করেছে। আমার শ্বশুর খুব লজ্জিত হয়ে আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছিল, আর সে বলেছিল আমি প্রথম থেকেই যুবতী মেয়েদের দিবানি ছিলাম। আমি শুধু তাদের শরীরের সাথে খেলতে চাইতাম। আমার মন বিয়ে না করেই ভরছিল, এই কারণে আমার বিয়ে করার দরকার পড়েনি। আমার স্বামী নিজের বাবার মুখ থেকে এইসব কথা শুনে খুবই লজ্জিত হয়েছিল। সে প্রথমে তো তার বাবার দিকে ঘৃণার চোখে তাকালো,
আর বলল, আমি তোমার কাছ থেকে এরকমটা কখনোই আশা করিনি। আমি তো তোমাকে নিজের বন্ধুর মতো ভেবেছিলাম, আর তুমি আমার এই ব্যাপারটার ফায়দা উঠিয়েছ। নিজের ছেলের বউয়ের সাথে বন্ধুদের সাথে মিলে এই সব কিছু করতে তোমার লজ্জা হয়নি? আমার শ্বশুর মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কেননা সে আশা করেনি যে আমি আমার স্বামীকে সব কিছু বলে দেব। সে আমাকেও অন্যান্য মেয়েদের মতোই ভেবেছিল। আমার স্বামী তার বাবার সাথে সমস্ত রিলেশন শেষ করে দিল। আমার মেডিকেল রিপোর্ট হয়েছিল, যাতে পরিষ্কার প্রমাণ হয়েছিল যে আমার শ্বশুর আর তার বন্ধুরা আমার সাথে কি করেছিল। আমার স্বামীও আমার কাছে ক্ষমা চেয়েছিল, আর সে নিজের বাবার জন্য খুব লজ্জিত ছিল। অনেক দিন অবধি আমার চিকিৎসা চলল, কেননা আমার অবস্থা খুব বেশি খারাপ করে দিয়েছিল। আমার স্বামী আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে আজকের পর সে আমার ইজ্জত রক্ষা করবে, আর কখনোই এরকমভাবে নিজের স্ত্রীকে অন্যের সামনে প্রকাশ করবে না। আমার স্বামী এখানে থাকলে সব সময় তার নিজের বাবার অপরাধের জন্য অনুশোচনা হবে। এই কারণে ও আমাকে নিজেদের মুম্বাইয়ের একটা বাংলোতে নিয়ে আসে। এখন আমরা স্বামী স্ত্রী দুজনে এখানেই থাকি। এই ঘটনা হওয়া অনেক বছর হয়ে গেছে। এখন আমার স্বামীর ব্যবহার আমার সাথে খুব ভালো। আমার স্বামী আমার খুব খেয়াল রাখে। আমার শ্বশুর এখনও নিজের অপরাধের শাস্তি ভোগ করছে। আমি এখন নিজের স্বামীর সাথে খুব খুশি, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে একজন মহিলার ইজ্জতই তার কাছে সব কিছু। এই কারণে মেয়েদেরকে সম্মান করতে শিখুন। একজন মহিলা নিজের স্বামীর কাছ থেকে শুধুমাত্র এটাই চায় যে তার স্বামী তার সম্মান রক্ষা করবে। কিন্তু স্বামী যদি তাকে বোঝার চেষ্টা না করে, তাহলে প্রতিটা মহিলার সাথেই এই রকম হবে, যেমনটা আমার সাথে হয়েছিল। কেননা এরকম ক্ষুধার্ত জানোয়ার এই দুনিয়াতে অনেক আছে, যারা মহিলাদেরকে খারাপ নজরে দেখে আর তাদের স্বামীর কেয়ারলেসের ফায়দা উঠিয়ে তার ইজ্জত নষ্ট করে দেয়। এই কারণে আপনারা নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।